এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়। আরজি কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? কামরুন্নাহার এলিস। এলিস। বয়স কত আনুমানিক? বয়স 53 বছর বয়স। জন্ম জেলা কোথায়? জন্ম জেলা এনায়েতপুর, মানে সিরাজগঞ্জ, এনায়েতপুরে। বাবা কি করতেন আপনার? বাবা বিজনেস করতেন। জি বলেন, কি বিষয়ের গল্প? আমরা একটু ছোটবেলা থেকে শর্ট করে একটু শুনি। আমার ছোটবেলা একদম মানে অন্যরকম ছোটবেলা। আমার যখন 14 বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায়। আমার জন্ম 71-এ আর বিয়ে হয় আমার 83-তে। আচ্ছা। তারপরে 84, 85, 86, 87, 88, 89, 90-তে আমার অলরেডি 3টা বাচ্চা হয়ে যায়। একদম অল্প বয়সে বলা যায়। একদম অল্প বয়সে, হ্যাঁ। তারপরে আমার বিয়ে হয়, কিন্তু আমি জন্ম আমার এনায়েতপুরে, কিন্তু আমার বেড়ে ওঠা পাবনাতে, বড় হয়েছি পাবনাতে। সেখানে আমার বিয়ে হয়, আমার হাজবেন্ড মানে পিডিবিতে চাকরি করেন, তখন করতো আর কি। তো ওই সুবাদে সে পরিচয়টাও হলো, আমার হাজবেন্ড আমাদের বাসায় কারেন্টের বিল করতে যাইতো। তো ওইখান থেকে ওনার নাকি, আমার হাজবেন্ডের মুখে শোনা, আমার আব্বাকে নাকি ওনার আব্বার মতো লাগতো। এই জন্য সে বলছিল যে আমি ওনার মেয়েকে বিয়ে করব। এটাই হলো আমার আর কি কথা, যে আমাকে কেন সে, আমার বাড়ি তো কোথায়, তার বাড়ি কোথায়, একসাথে হলাম কেমন করে, এই হিসাবে তার সাথে আমার বিয়ে আর কি। বিয়ে দিবে না আমার বাবা, আমার কিছুতেই বিয়ে দিবে না, কারণ পাবনার লোকজন আমার বাবার চোখে অনেক খারাপ, যে তারা খুবই সন্ত্রাসী, তারা আমাদের খুব অত্যাচার করতো, নির্যাতন করতো, মানে পাড়ার ছেলেপেলে যেটা বলে। তো ওই হিসাবে আমার আব্বা বিয়ে দিবে না। আর আমার হাজবেন্ডের জিদ যে আমি এনার মেয়েকে বিয়ে করব যে মূল্যেই হোক। সে কিন্তু সামান্য একটা চাকরি করতো, অনেক বড় পোস্টেও না, মিটাইডার ছিল তখন। তো বিয়ে করেছে আপনাকে? বিয়ের পরে আমি কি করলো, বিয়ে হলো, বাচ্চা হওয়ার পরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে পাবনা শহরেই থাকতাম। তারপরে আমি মেয়েটাকে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে আমি যখন মেয়েটাকে 2008 সালে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে 12-তে হঠাৎ করে হাজবেন্ড মারা গেল। মানে কোনো কারণ ছাড়াই হুট করে ঘটনাটা ঘটে গেল? আপনি অনেক ভালোবাসতেন তাকে? সে আমার হাজবেন্ড ছিল, কিন্তু হাজবেন্ড না। আমার মনে হয় সে আমার বন্ধুর চেয়ে আপন ছিল। তার সাইকেলে করে আমি ঘুরতাম। তাকে সে আমাকে কোলে নিছে, তখন তো অনেক বছর আগের কথা, এরকম ফোন ছিল না, কিন্তু তার কোলে নেওয়ার ছবি আমার কাছে না হলে 200 আছে। আমি তখন বুঝতাম না, যখন আমার সাথে তার বিয়ে হয় তখন স্বামী তো একজন সম্মানের জিনিস, কিন্তু সে আমার খেলার সাথীর মতো ছিল। বাহ, এই জিনিসগুলো আপনাদের জেনারেশনে দেখা যায়। ইনফ্যাক্ট আমাদের জেনারেশন বা পরের জেনারেশনে খুব একটা চোখে পড়ে না আসলে। এটাই আমার ছেলে বলছে। আপনার জীবনেরও নিশ্চয়ই ভালো লাগা বলতে গেলে ওই মানুষটাই প্রথম জীবনে। হ্যাঁ, ওই মানুষই প্রথম, ওই মানুষই অবশ্যই। সে মানে আমি বেড়ে ওঠার আগ দিয়ে, তো বড় হওয়ার আগ দিয়ে তো আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে মানে তার কাঁধে চড়া না, যেরকম ওই যে কাঁধে চড়া যেরকম, সেই কাঁধে আমি পিঠে হেলান দিয়ে আমি এভাবে গলা ধরে জড়ায় ধরে থাকতাম তার সাথে। তারপরে সাইকেলে চড়তাম তার সাথে, আমি সাঁতার পারি না, তারপরে তার সাথে পুকুরে নেওয়া গোসল করতাম। 2012 সালে যখন সে মারা যায় তখন আপনার বাচ্চা কাচ্চার বয়স? আল্লাহ, তখন তো হঠাৎ করে আমি মানে আমার বাচ্চা কাচ্চা এখন বড় হয়ে গেছে। ওই সময়টাতে বড় হয়ে গেছিল? বড় বাচ্চা, আমার ছোট বাচ্চা তখন মানে ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা দেয় নাই। আচ্ছা, তার মানে মোটামুটি সবাই মোটামুটি স্টাফ। হ্যাঁ, বড় মেয়েটাকে আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করাইছি, মাস্টার্স পরীক্ষা তখন দিচ্ছিল না, অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা হয়ে গেছে, আমরা মাস্টার্সই দিয়ে শেষ, রেজাল্ট হয় নাই। আর বড় ছেলে তখন বিবিএ কমপ্লিট করছে, MBA-তে ভর্তি হয়নি। আর ছোট ছেলে সেটা হলো BSc কমপ্লিট হয়নি, সে ফাইনাল পরীক্ষা দেয়নি। এই অবস্থায় সে মারা গেল।
মানে হঠাৎ করে ভালো মানুষ, হুম। এতই ভালো ছিল সে কোনোদিনও বলতো না যে আমার শরীরের মধ্যে খারাপ লাগে, ও কোনোদিনও বলতো না। হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে সে বলতেছে যে আমাকে ডাকতে এলি শোনো। তা আমি আসলাম, আসার পরে বললাম যে কি বলো, বলে কি আমার খুব বুকে ব্যথা। তো তার আগের দিন মানে তার আগের ওই দিনই রাত্রে পেপার কাটিং আছে, সেই পেপার কাটিংয়ে উনি হলো প্রথম আলো পেপার কাটিংয়ে ওই যে দেবাশিটি আছে না, দেবী সেটি। দেবী সেটি, ওনার একটা পেপার কাটিং নিয়ে এসে সে আমাকে পড়ে শোনাচ্ছে, দেখো হার্ট অ্যাটাক করলে পরে এরকম এরকম হয় আর কি। চিন্তা করেন যে তার পরের দিনই সেই দিনই রাত্রেবেলা তার হার্ট অ্যাটাক হলে সে কিছুই বুঝলো না। যাই হোক, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এটা ওনাকে এভাবেই লেখা ছিল, হয়তো উনি এভাবেই হ্যাঁ চলে সেটাই। তারপরে সে হার্ট অ্যাটাক করলো, হার্ট অ্যাটাক করার পরে আমি আমার ছেলে মেয়ে তখন তো বড় ছেলে ঢাকাতে, বড় মেয়ে ঢাকাতে, বড় মেয়ে জামাইও টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার ছেলেও টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মেয়ে ঢাকাতে, দুই ছেলে মেয়ে ঢাকাতে, জামাই ঢাকাতে, আমাকে আবার পাবনা থেকে ঢাকাতে পাঠিয়ে দিল। কিন্তু আমাকে কিন্তু রাজশাহীতে পাঠাইতে পারতো বা এনায়েতপুরে পাঠাইতে পারতো। চিকিৎসা তো এখন উত্তরবঙ্গের দুই জায়গায় হয়, এক হলো রাজশাহী আর একটা হলো এনায়েতপুর যে হসপিটাল সেটা আমার মামাদেরই হসপিটাল। তারপরে যখন আমি নিয়ে আসার পরে 2012-তে মারা গেল। মারা যাওয়ার পর 3 ছেলে মেয়ে নিয়ে আমি 13তে আমি ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে চলে আসার পরে আল্লাহর রহমে ভালোই চলছিল, কিন্তু আমার ওই যে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার যে একটা ধাক্কা, আমি ওই শখটাকে আমি সামাল দিতে পারি নাই। এখন যেটা বুঝি, তখন থেকে আমার খারাপ লাগতো, আমি রাতে ঘুমাইতো না। এই 12-13 বছরের মধ্যে আমি মনে হয় আমি বেশিরভাগ রাত্রেই আপনার এই যে শুনতাম, আপনার এই যে FM রেডিও যেটা আর যে কিবরিয়ার এটা শুনে আমার বেশিরভাগ সময় রাত পার হয়ে যেত। ওই রেডিওর প্রোগ্রামগুলো শুনতেন? রেডিও প্রোগ্রামগুলো শুনতাম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো এর মধ্যে আবার কি হলো, অনেক কিছু আছে, যাই হোক শেষ ডান। এখন আমার যেটা হলো, আমার 2021 সালে আমি হলো আমার মেয়ের একটা টিউমার ধরা পড়ে। সেটাকে আমি আবার উত্তরা থেকে নিয়ে আসছি ল্যাবরেটরি টেস্ট করার জন্য। সেটা হলো জুলাইয়ের 22 তারিখে। 22 তারিখে আমি এসে নিয়ে আমার মেয়ের সাথে সারাদিন থাকছি। আমি সংসদ ভবনে আশেপাশে অনেক ছবি টবি উঠছি, সেগুলো ছবি ফেসবুকে পোস্ট করছি। মন আমার অনেক ভালো। এর মধ্যে 22-23 তারিখে আমি কিন্তু একদম ভালো, আমার মনটা এত ভালো, খুব ভালো। হঠাৎ করে মনে হলো কি যেন একটা জিনিস এইখানে ডান পাশে, মানে ব্রেস্টের একদম মানে শেষ প্রান্তে, এই বগলের নিচ দিয়ে এখানে কি যেন একটা জিনিস মনে হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমার হাতে লাগছিল। এটা কি টিউমারের মতো ছোট, এরকম বলের মতো, মানে ছোট। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। তখন আপনার বয়স, এখন বলছিলেন কত বয়স আপনার? 53, মানে 50 পার হয়ে গেছে। সাধারণত মেয়েদেরকে যেটা বলে আমার জানার মতে, যে ওটাকে বোধহয় মোনোপোজ বলে। এই মোনোপোজ হয়ে যাওয়ার পরেই বোধহয় এটাকে মেমোগ্রাফি বলে বা কিছু একটা বলে, আই এম নট ক্লিয়ার।
টেস্ট করে নেওয়া, বিশেষ করে ব্রেস্টের যে ব্যাপারগুলো থাকে একটু টেস্ট করে নেওয়া, যে কোনো ধরনের ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা বা এরকম কোনো কিছু, এগুলো কখনো করিয়েছিলেন আপনি? না না না, ওগুলো কিছু আচ্ছা, করি তো হ্যাঁ বলার মতো তারপরে ওরকম কিছু একটা ধরা পড়ার পরে হাতে বাজার পরে আমি আমার ছেলেকে দেখাইলাম, প্রথমে বড় ছেলেকে দেখালাম, ছোট ছেলেকে সকালবেলায় উঠে দেখালাম, তারপরে দৌড়ে আমার মেয়ের বাসা আমার পাশাপাশি। তো মেয়েকে আবার বললাম, মেয়ে বললো যে ব্যথা কিচ্ছু ছিল না। তো বললো কি আম্মু, তখন আমি আবার ওই টাইমে আমাকে আবার পাবনার এক ভাবি, তার আবার ব্রেস্টের টিউমার হয়ে সে আবার ইন্ডিয়ায় টাটা হসপিটালে যেয়ে নিয়ে সে অপারেশন করে। তো ওর মেয়েকে মানে ভাস্তিকে আমি ফোন দিলাম, কান্তা নাম, কান্তাকে ফোন দিয়ে বললাম, কান্তা আমার তো এরকম অবস্থা, এখন কী করা যায় বলো তো। কান্তা আবার বললো কি, আন্টি আমাকে কিন্তু টাটা হসপিটালে এক ডাক্তার আছে, ডাক্তার শর্মা না কি জানো, শর্মা বলছে কি যে যদি ব্রেস্টে একটা আঁচলও বের হয় সেটা নিয়ে বসে থাকতে হয় না, আপনি এক্ষুনি ডাক্তারের কাছে যান। তো আমি ওই দিনকার বললো, আমি তখন তো কঠিন লকডাউন, তো ডক্টররা তো অনেক দূরে বসে, আমি তো অনেক দূরে। আমি ভাবলাম যে এখন আলট্রাসোনোগ্রাম করতে গেলে তো দূরে কাছে কিছুই না, শুভ তারপরে ও আলট্রাসোনোগ্রাম করবে, তাও ভয়টা ফেলে দিয়ে আমি বললাম ঠিক আছে যাই, তাহলে দেখে আসি কি হয়। কোভিডের সময় হ্যাঁ, তখন আমি গেলাম, যাওয়ার পরে উত্তরাতে আমি গেলাম, যাওয়ার পরে ওখানে একটা হসপিটালে যেয়ে আমি ডক্টর পাইলাম না পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে ডক্টর পেলাম না, ডক্টর তো কালকে বসবে বা বিকালে বসবে, তাহলে আমি আলট্রাসোনোগ্রামটা করেই যাই। আসছি যখন আলট্রাসোনোগ্রাম করলাম, করে নিয়ে আমি রিপোর্টটা না নিয়ে আমি ওকে মেয়েটাকে যে আলট্রাসোনোগ্রাম করে ওই একটা মেয়ের ডক্টরকে বললাম যে মা এখানে কোনো সমস্যা বুঝতেছে, বলে কি আন্টি একটা টিউমারের মতো লাগতেছে, আপনি আজকে ডাক্তার দেখান। তো এই কথা বলে আমি ডক্টর একটা সিরিয়াল নাম্বার দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে বিকালে আমি আবার রিপোর্টটা নিয়ে আমি গেলাম ডক্টরের কাছে গেলাম, যাওয়ার পরে আমার মেয়ে গেল, আমার ছেলের সাথে গেল। যাওয়ার পরে উনি যখন দেখলো, রিপোর্ট দেখলো, আমাকে দেখলো, দেখার পরে সে একদম বলেই দিল যে এটা টিউমার প্লাস এটা ট্রিপল নেগেটিভ। হ্যাঁ, ট্রিপল নেগেটিভ। আচ্ছা, এটা একটা ভয়ঙ্কর ক্যান্সার, এত বড় ভয়ঙ্কর ক্যান্সার, আপনার এক মুহূর্ত দেরি করা যাবে না, এক্ষুনি আপনি ডাক্তারের কাছে যান। আজকে তো পারবেন না আপনি, এখনই যে ডাক্তারগুলোর কাছে লিখে দিল সেই ডাক্তারগুলোকে আপনি এক্ষুনি দেখেন, এটা আপনাকে বায়োপসি করতে হবে, মানে সব ম্যামোগ্রাফ করতে হবে, তারপরে হলো আলট্রাসোনোগ্রাম করতে হবে, তারপরে আরও যত টেস্ট আছে এইভাবে আমি টেস্ট লিখে দিল। প্রায় টেস্ট করতে আমার 1,80,000 টাকার মতো লাগলো। স্পেশালিস্ট হসপিটাল আছে সেইখানে আমাকে লিখেই দিল যে এই ডাক্তার দিয়ে আপনি টেস্টগুলো করাবেন। তো তখন তো উত্তরা থেকে আমার ওই হসপিটালে আসতে মাত্র 15 মিনিট সময় লাগতো। তো এর মধ্যে আমি এই টেস্টগুলোও করাবো, আমার ইচ্ছা যে টেস্টগুলো করাবো, আমি এর ভিতরে আমি ডক্টরে দেখাবো। আমাকে যে ওই যে কান্তা বলে দিল যে আন্টি একটুকু দেরি করা যাবে না, আপনি এক্ষুনি ডাক্তার দেখান। তখন আমি আর দেরি না করে আমি টেস্টও করাচ্ছি, আর আমি হলো ইউটিউবে সার্চ দিয়ে ক্যান্সারের দেখতেছি যে আসলে কোন ডাক্তার ভালো, কি ডাক্তারের কাছে কি বলতে হবে। আমার ছেলে মেয়েগুলো তো সবই আমার ছেলে মেয়ে, ছোট, তো ওরা আমি তো হাউমাও কান্নাকাটি, মানে বিনা মেঘে বজ্রপাত যেটা হয় না, তার চেয়ে বেশি, মানে মরার আগে মরে গেছি, কিন্তু উঠে আবার দাঁড়াই বললাম না আমার তো মরা যাবে না, আমি তো মরে যাই নাই, আমার তো এটা ট্রিটমেন্ট করাতে হবে, বাঁচতে হবে, আমাকে তো দাঁড়াইতে হবে। তারপরে আমি ঠিক আছে, আমি আবার ডক্টরের কাছে গেলাম। আমি কোন ডক্টরকে দেখাবো, আমার বড় ছেলে বারবার বলতেছিলাম তুমি যে ডক্টরের কাছে যাবা, তোমাকে যার ভালো লাগে তুমি তার কাছে যাবা, তার কাছে আমি নিয়ে যাব, তুমি শুধু ডক্টরের নামগুলো দেখো। আমার ছেলে চাকরি করে, পাশাপাশি একটা ছোটোখাটো বিজনেসও করে, ছোট ছেলেও চাকরি করে, প্রাইভেট চাকরি, মানে তো বোঝেন কীরকম অবস্থা। যাওয়ার টাইম কিন্তু ঠিক আছে, আসার টাইম ঠিক নাই। মায়ের যে ক্যান্সার, তার জন্য যে বিন্দু পরিমাণ ছাড় কেউ দিবে না, তাই না? আর কয়দিন দিবে? তো আমি ওই ভিডিওগুলো দেখি আর আমার মেয়ে পুরাই পাগল হয়ে গেল একদম। আমার মেয়েও ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, তো সেও এরকম একদম পুরা পাগলের মতো। বাবা মারা গেছে কিছুদিন না অনেকদিন হলে বাবা মারা গেছে, আনএক্সপেক্টেডভাবে। ওরা তো জানতো না যে আজকে আমার বাবা মারা যাবে,
সে সুস্থ মানুষ, একদম সুস্থ, তার ভিতরে সে বাবা মারা গেছে। এখন মাটা আছে, তাদের সামনে আমি কান্না করি না, আমি বলি হ্যাঁ আমি সুস্থ আছি, আমি ভালো আছি। এইভাবে যতটুকু সাহসের সাথে চলা যায় সেভাবে চলতেছিলাম। তারপরে আমি হলো প্রথমে আমি কি করি, আমি টেস্টগুলো সব করাই আর রাত্রে ভিডিও দেখি কোন ডাক্তারের কাছে যাব। সকালবেলা উঠে নিয়ে আবার ছেলেকে বলি, বাবা আজকে 10টা ডাক্তারের ভিডিও দেখছি, আমার এই ডাক্তার ভালো লাগছে, তুমি এই ডাক্তারের সিরিয়াল নাম্বার দিয়ে দাও। তো এইভাবে সিরিয়াল নাম্বার দিয়ে 10 জন ডাক্তারকে আমি দেখালাম। বাংলাদেশে যে ক্যান্সারের ডাক্তার আছে না, যে ডাক্তারগুলো, সেই ডাক্তার প্রাথমিক পর্যায়ে 10 জন? হ্যাঁ 10 জন আমি দেখালাম। 10 জনই কি একই কথা বলতেছিল? 10 জনই আমার রিপোর্ট দেখে 10 জনেরই ভয়, মানে ট্রিপল নেগেটিভ শুনে 10 জনই সে বলতেছিল আপনার ক্যান্সার তো আসলে ব্রেস্ট ক্যান্সার কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু এইটা একটু মানে একটু ক্রিটিক্যাল, এটা একটু ভয়ের ব্যাপার, আপনি দেরি করেন না, তাড়াতাড়ি যেটা করেন তাড়াতাড়ি করতে হবে। ওনারা কি সাজেস্ট করতেছিল যে অপারেশন করতে হবে? হ্যাঁ অপারেশন। তারপরে আমি এইগুলা দেখতে দেখতে 10 জন ডাক্তারের কথা বাসায় দেয় বলি, আবার ভিডিও দেখি। এইভাবে আমাকে আবার ওই কান্তা বলে দিল, যে কান্তার আম্মা বলছে যে সে যদি বাংলাদেশে কোন ডাক্তার দিয়ে করাইতো, যদি ইন্ডিয়া না যাইতো, তাহলে বাংলাদেশে একটা ডাক্তারের নাম বলে দিয়েছিল, ঢাকা মেডিকেল ডাক্তার, সেই ডাক্তার দেশে করাইতো। নাম বললাম না আমি ডাক্তারের। তো সেই ডাক্তারের কাছে গেলাম, লাস্ট আমি ওনাকে দিয়ে করাবো আর কি। তখন ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আমাকে সে কী করলো, একটা রিপোর্ট, সেটা হলো ইকো, বুকের যে করে ইকো, সেই ইকোটা আমি করি নাই বলে আমি 6টা থেকে 10টা পর্যন্ত বসে থাকলাম, সে আমাকে দেখলো না। তো আসলে সত্যি কথা বলতে কি, নিজের কথা বলতে হয় না, কিন্তু আমি যেটা করে আসছি, আমার বয়স এই 53 বছর বয়সে আমি যেটা করছি, সেটা কি, আমি সবচেয়ে বড় কথা, আমি কারোর খারাপ আচরণ আর মানে কোনো রকম আমি সহ্য করতে পারি না। আমি উঠে এসে বললাম যে আমি আপনাকে দেখাবো না, সে আমাকে ঢুকতে দিবে না। তারপরে আমি উঠে যা বললাম আমি আপনাকে দেখাবো না, আপনি আমাকে দেখবেন না কেন, আপনি আমাকে দেখবেন না তো এই ইকোর জন্য আমি আপনাকে দেখাবোই না, আপনি আমাকে না দেখলে আপনার কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না, ঠিক আছে থাকেন আপনি, আমি আপনাকে আর দেখাবো না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তখন রুগীর এই কথা শুনে তো আশেপাশের লোকজন যারা থাকে তারা তো মানে একটা কেমন না, যে আবার কি ধরনের রুগী, এই কথা বলে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর রাত্রেবেলা আমি আবার ভিডিও দেখতে দেখতে দেখি কি একটা ডাক্তারের ভিডিও আমি দেখলাম। সেই ডাক্তারের দেখে আমার খুব ভালো লাগলো। আমি সকালবেলা উঠে এই 7 দিনের মধ্যে আর কি 23 তারিখ থেকে শুরু করে 23-24 তারিখের থেকে শুরু করে আমার হলো রিপোর্ট আসতে আসতে 6 তারিখ হয়ে গেল। 6 তারিখের মধ্যে কিন্তু আমি ডাক্তার ঠিক করে ফেললাম। আমি সে ডাক্তার হলো ডাক্তার কৃষ্ণারূপা। আমার ভাল লাগলো। ভাল লাগার পরে আমি কৃষ্ণারূপার কাছে গেলাম। যাওয়ার পরে ওনাকে সব দেখাইলাম। আমি ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে সেই ডাক্তার আমাকে, আমি তো কথা বলতে পারলাম না, আমি আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলাম। আমি অমনি কান্নাকাটি শুরু করে দিলাম। শুরু করার পরে সে বললো যে কোনো সমস্যা না, আপনি তো 80% না, আপনি তো 99% কাজ করে আসছেন। এরকম কাজ তো আমি, এরকম রুগী আমার এই চেম্বারে আমি আমার লাইফে পাই নাই। মানে সবাই টেস্ট করে সে এত ডিটারমাইন্ড। আমরা তো ক্যান্সার
এই কথাটা কোনো রুগীর সামনে উচ্চারণই করি না। আর আপনি জেনে জুনে স্টাডি আপনি- করে হ্যাঁ, আপনি নিজেই এত কিছু করে আসেন, আপনি আমি কি বলবো। এই কথা বলে সে বললো কোভিডটা টেস্ট করান আর কালকে ভর্তি হয়ে যান, আমি আপনি কালকে অপারেশন করব কোন হাসপাতাল? আনোয়ার খান মডার্নে। আচ্ছা, মানে এক রাত্রে আমার সিদ্ধান্ত, আমি আনোয়ার খান মডার্নে এই ডাক্তার দিয়ে করবো। আমার ছেলেরা আমার মেয়েরা বারবার বলতেছে আম্মু তুমি চিন্তা করো, তুমি যেখানে যাবো সেখানে নিয়ে যাবো, কিন্তু তারপর চিন্তা করো তুমি। তো আমি বললাম চিন্তা শেষ আমার, আমি এই ডাক্তারকে দিয়ে করাবো। তারপরে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তার টেস্ট, আমি কোভিড টেস্ট করালাম। পরের দিন আমি ভর্তি হয়ে গেলাম। যাওয়ার পরে আমি হসপিটালে মানে 4টা, আমাকে মনে বললো যে 4টাতে আপনি ওটিতে ঢুকাবো, আপনি 2টার দিকে ইয়ে হয়ে যান, অ্যাডমিট করে ওই ওয়ার্ডে একটা সিট নিয়ে ভর্তি হয়ে যান। আপনি ক্যাবিন দেওয়া হবে রাতের বেলা, মানে ভোরবেলা, যেদিন অপারেশন করব তার ভোরবেলা আপনাকে 7-8 ঘন্টা অবজারভেশনে রাখবো, তারপর আপনি ভোরে আপনাকে ক্যাবিন দেবো। ওকে। আমি একটা জিনিস আপনাকে যেহেতু একটু শর্ট করে একটু জানতে চাই আপনার কাছে, সেটা হলো যে আপনি প্রথম ডায়াগনোস হলো কত 2021 সালের কোন মাসে? এটা জুলাই মাসে, জুলাই মাসে 2020 না 21। 21-এ। তার মানে আপনার এই যুদ্ধটা হচ্ছে প্রায় 1 বছরের বা 1.5 বছরের কাছাকাছি। এখন কি আপনি পুরোপুরি কিওর করেছেন? এখন আমি পুরোপুরি কিওর করেছেন। তো এই যে সময়টা আপনার রেডিয়েশন নিতে হয়েছে, কেমোথেরাপি নিতে হয়েছে, কতগুলো নিতে হয়েছে? আমার কেমোথেরাপি 8টা, ওরে বাবা। আর রেডিও নিছি 25টা। আচ্ছা রেডিওথেরাপি 25টা, আচ্ছা। আর কেমো নিছি 8টা। কোনো চেঞ্জেস টের পান শরীরের মধ্যে? ওরে বাবা, সেটা তো মানে বলে শেষ করা যাবে না। বলে শেষ করা এই যাবে না। কেমোগুলো কি খুব পেইনফুল হয়? কেমোর যে কি কষ্ট সেটা ভাষায় বলার মতো না। আর আপনি যে এই যে আপনার যেটা ধরা পড়লো ক্যান্সার, এটা কি কোনোভাবে আগে থেকে ডায়াগনোস করার কোনো সুযোগ ছিল? মানে দেরি হয়ে গেছিল কিনা বা না, সুযোগ ছিল? দেরি তো হয়নি। আমাকে ডাক্তাররা, যখন আমি ডক্টরদের কাছে গেলাম, তখন ডক্টররা আমাকে 5টা ডক্টর আমাকে উঠে দাঁড়ায় সেলুট করছে যে মা আপনি এটা কিভাবে সম্ভব। শুধু মনোবলের জায়গাটা থেকে না, কিভাবে এত ছোট, আমার টিউমারটা ছিল 1.7। ও এত কম? হ্যাঁ, তারপর আপনি ডায়াগনোস করতে পারছেন, ধরতে পারছেন? হ্যাঁ ধরতে পারছি। আর একটা 2টা টিউমার, একটা বগলে আর একটা হলো ব্রেস্টের পাশে। তো আচ্ছা। এই জন্য ডক্টরটা বলতেছিল যে আপনাকে সেলট জানাবো, কারণ আমরা নিজেরাই বুঝতে পারবো না যে এটা হয়েছে। আমার এখন সেটাই মনে হয় যে শরীরের অন্য কোথাও আর নাই? না, কোথাও নেই। আচ্ছা। নাতাশা মিমের কথা শুনে, নাতাশা মিম, ডক্টর নাতাশা মিম যে হুম। উনি তো একটা ভিডিওতে বলছে যে আমি ব্যথা পাইছিলাম, আমার মনে হয় ব্যথার থেকে এই জিনিসটা হয়েছে। আমি তার প্রত্যেকটা ভিডিও দেখছি। তো এখন আমাকে- উনি ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। ওনার তো এখনো শেষ হয়নি, ওনার মনে হয় উনি আর এখন ভিডিও করতেছেন না। ও উনি ইয়ে করতে পারে নাই। ওকে। আমি আপনাকে যারা এরকম ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট বা ব্রেস্ট ক্যান্সার হয়ে যাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন, কিওর হওয়ার জন্য, বা কি বলার আছে বিশেষ করে? তাদের জন্য একটাই কথা, যে অনেক বেশি সচেতন হতে হবে, নিজেরটা নিজেরই বুঝতে হবে। এটা ডাক্তার বোঝার আগেই তোমাকে বুঝতে হবে, এবং এটা শেয়ার করতে হবে। এবং অনেকেই এটা গোপন করে। এটা গোপন ওপেন কিছুই না। এটা যখনই হবে, যখনই বুঝতে পারবে, তখনই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ কেউ জানে না যে এটা ভয়ানক না সে এটা কুসাপ না এটা ধরা সাপ, এক কথায় বলবো যেটা। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, এটা খুব ছোট্ট করে আমি রেডিওতে নিয়ে এসেছি। ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের সবাই সচেতন হতে হবে, এবং বিশেষ করে 40-এর ওপরে যারা বয়সে আছেন, আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, সংকোচ করবেন না। এবং এটা নির্ণয় করার জন্য ক্লকওয়াইজ একটা এক্সামও আছে আমি যতদূর জানি। আপনারা ভিডিও দেখে এগুলো, আমি যেহেতু একজন ফিজিশিয়ান নয় বা আমি যেহেতু ডক্টর নই, বাট আমি সাজেস্ট করব যে আপনারা কোনো ধরনের কোনো শঙ্কা বোধ করলে সরাসরি ডক্টরের শরণাপন্ন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ গল্প আজকে আপনি রেডিওতে শেয়ার করতে এসেছেন, সেজন্য অনেক ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ আপনাকে। জি, আপনি গল্প শুনতেন, আজকে আপনি নিজেই গল্প হয়ে গেছেন। সত্যি কথা, আপনার গল্প অনেক শুনছি। জি, মানে আমার মনে হয় যে 10 বছরে একটা গল্প আমি বাদ দিইনি। বাহ, মাশাআল্লাহ। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম।